ওকে, তো আজকে যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে প্রাইভেসি। আমাদের চ্যাপ্টার 4, এখান থেকে আমাদের ফাইনালের সিলেবাস শুরু। ফাইনালে মোটামুটি প্রাইভেসি, আইপি, এথিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টের টপিকটা প্লেজারিজম, এই কটা জিনিস আমরা একটু দেখব। তো আজকে যে টপিক দেখবো এটা হচ্ছে প্রাইভেসি। তো এই যে সেম, প্রাইভেসির বাংলা কি, কে বলতে পারবেন? প্রাইভেসি অর্থ কি? নিরাপত্তা। নিরাপত্তা হচ্ছে সিকিউরিটি। প্রাইভেসি কি জিনিস, কেউ বলতে পারবেন? গোপনীয়তা। গোপনীয়তা। গোপনীয়তা, হ্যাঁ। এটা এটা একটা ভালো বাংলা হইতে পারে, গোপনীয়তা। সো বেসিক্যালি প্রাইভেসি বলতে বোঝায় যে এমন সব ইনফরমেশন আমরা চাই না যেটা অন্য কেউ জানুক, উইদাউট আওয়ার কনসেন্ট, আমাদের অনুমতি ছাড়া। এই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে প্রাইভেসি। তো স্যাররা বলেন তো দেখি কিছু প্রাইভেট ইনফরমেশন যেগুলো আমরা সচরাচর চাই না যে অন্য কেউ জানুক, কিছু উদাহরণ দেন। জিমেলে পাসওয়ার্ড, ফেসবুকে পাসওয়ার্ড, এগুলো। হ্যাঁ, হতে পারে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার আইডি পাসওয়ার্ড গুলো হইতে পারে। হ্যাঁ, আরো অন্যান্য। আমার পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার রেজাল্ট, হ্যাঁ, হতে পারে একরকম। যেমন আমি যখন আপনাদের সবার মিড টার্মের স্কোর দিয়ে দিব, সবাই তো সবাইতে জেনে যাবেন। আরো আরো কিছু উদাহরণ অন্য কারো মাথায়। একটু পার্টিসিপেট করেন, না হলে ক্লাস একদম বোরিং লাগবে, বুঝছেন? কিছু শিখতেও পারবেন না। অফিস থেকে বাসে যাচ্ছে তো এই জন্য কথা বলতে পারছি না। রাস্তায় আছি। হুম। অন্যরা অন্যরা কি সবাই অফিসে? সবাই তো আর অফিসে না। পার্টিসিপেট করবেন, এই মানে এই ধরনের কোর্স গুলায় কথা না বললে বোরিং লাগবে। এবং আর আমি তো কথা বলার স্পেস দেই মোটামুটি। আহ, নাহলে আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হবে না, তখন পরীক্ষায় একটা প্রশ্ন আসলে এটার উত্তরও লিখতে দেখবেন কষ্ট হবে। আজকেই দেখবেন নানান ধরনের পরীক্ষার প্রশ্ন এক একজন এক এক ভাবে চিন্তা ভাবনা করবে। একটু কথা বলতে হবে সবার, হ্যাঁ, পার্টিসিপেশন দরকার। আদারওয়াইজ আমারও পড়াইতে ভালো লাগবে না, আপনিও অ্যাকচুয়ালি খুব একটা শিখতে পারবেন না। পরীক্ষাও ভালো রেজাল্ট হবে না। আচ্ছা, যাই হোক। তো প্রাইভেসি, এটা হচ্ছে আহ, দুইটা অ্যাসপেক্ট। হুম। দুইটা অ্যাসপেক্ট, একটা অ্যাসপেক্ট হচ্ছে কমিউনিকেশনের প্রাইভেসি, আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে ডেটার প্রাইভেসি। তো কমিউনিকেশন প্রাইভেসি বলতে বোঝায় যেমন যেমন আমরা যখন কারোর সাথে ফোন কল দিচ্ছি, কিংবা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করতেছি, বা ফেসবুকে কোনো ছবি পাঠাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, কমিউনিকেশন, একজনের সাথে আরেকজন কথা বলি। তো সেটার একটা প্রাইভেসি আছে। তার মানে আমি কি কথা বলি, কি ছবি পাঠাই, কি ভিডিও পাঠাই, বা হোয়াট এভার ইট ইজ, আমার মেসেজে কি লেখা থাকবে, এটা যদি উইদাউট মাই কনসেন্ট কোনো থার্ড পার্টি ইন্টারসেপ্ট করতে পারে, তখনই প্রাইভেসির ইস্যুটা আসে। এই যেমন আম, আপনারা এইরকম লাস্ট আন্দোলনের সময় দেখছিলেন না যে লাস্ট গভর্নমেন্টের সময় সব ফোন কলের রেকর্ড এরকম প্রাইম মিনিস্টারের কাছে যায়, এরকম দেখছিলেন? মোটামুটি বেশ যেটা ভাইরাল দেখছিলাম স্যার। ছিল। হ্যাঁ, মানে সব ইম্পর্টেন্ট লোকজন, অবশ্যই আপনারা আমার ফোন কল রেকর্ড করে লাভ নেই, বাট যারা ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেশের জন্য গুরুত্বপূর্ণ, তারা কি চিন্তা করতেছে, কি কথা বলতেছে, সেগুলো কিন্তু রেকর্ড করে সবকিছুই প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা তাদের কাছে যাচ্ছে। সো আমরা বুঝতেই পারতেছি যে এই ধরনের ব্যবস্থা বা সিস্টেম আছে। তো এইটা হচ্ছে কমিউনিকেশন প্রাইভেসি আন্ডারে পড়ে। আর ডেটার প্রাইভেসি কিরকম? ডেটা হচ্ছে এই যে আমাদের এই যে আপনি একটু আগে বললেন, সোশ্যাল মিডিয়ার আইডি পাসওয়ার্ড, বা আরো অনেক ধরনের ডেটা বা ইনফরমেশন, যে যে জিনিসটা আমরা চাই না, আমাদের ফোন নাম্বার হইতে পারে, আমাদের বাসার ঠিকানা হইতে পারে। হুম। আমাদের ছবিও ক্ষেত্র বিশেষে, এটাও তো একটা প্রাইভেট ইনফরমেশন। এটা আমি না চাইতে অন্য কেউ যদি অ্যাক্সেস করতে পারে তাহলে তো সমস্যা। এই জন্য দেখবেন যে বেশ কিছুদিন আগেও কিন্তু ফেসবুকে আমরা মোটামুটি প্রায় সবারই ছবি তার প্রোফাইল থেকে নিতে পারতাম, কিন্তু এখন দেখবেন যে একটা প্রোফাইল লক সিস্টেম আসছে। এটার কারণে ছবিটা ফুল রেজুলেশনে দেখা যায় না, একটা ছোট্ট প্রিভিউ এর মতো দেখা যায়। আমরা দেখছি না, অনেকেই প্রোফাইল লক করে রাখি না,
সো জি প্রোফাইল স্যার। লক করে রাখলে কিন্তু ওর প্রোফাইল পিকচারটা আর ওপেন করা যায় না। বাট কিছুদিন আগেও এই ধরনের কোনো ফিচার ছিল না। নিশ্চয়ই অনেক ধরনের ইস্যু হইছে। অনেক ধরনের প্রাইভেসি নষ্ট হয়েছে মানুষের। যার কারণে এই ফিচারটা তারা পরবর্তীতে আপডেটে নিয়ে আসছে। আচ্ছা। তো প্রাইভেসি আ এই বিষয়টা নিয়ে আমাদের পড়তে হচ্ছে কেন? কারণ আমরা মূলত যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সিএসই স্টুডেন্ট যারা আছি, তারা পরবর্তীতে যেইসব ইন্ডাস্ট্রিতে কাজ করব, সেটা আপনি অ্যাপস বানান, ওয়েবসাইটস বানান, মেশিন লার্নিং এর আম ডেভেলপ করেন, মডেল ডেভেলপ করেন, হোয়াটএভার ইট ইস, we have to work with a lot of private and personal information. হ্যাঁ? আমাদের অ্যাপস গুলা থেকে আমাদের কনজিউমারদের ডেটা কালেক্ট করতে হবে। আম তারপর বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টকে বিভিন্ন মানুষের কাছে মার্কেট করার জন্য তাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমাদেরকে ক্ষেত্র বিশেষে কেনাও লাগতে পারে কোনো ডেটা সেন্টার থেকে বা যারা ডেটা সেল করে তাদের থেকে। সো সিএসসি ইঞ্জিনিয়াররা যেহেতু ডেটা নিয়ে হিউজ পরিমাণ কাজ করে, সো তাদের একটা আইডিয়া থাকা দরকার মানুষের প্রাইভেসির ব্যাপারে, যে আসলে কোন কোন ইনফরমেশন গুলো প্রাইভেট আর কোনগুলা মানডেইন ডেটা, মানে নিলে কোনো সমস্যা নাই বা এই ধরনের ডেটার জন্য আলাদাভাবে কনসেন্ট নেওয়ার কিছু নাই। কিন্তু বেশ কিছু ধরনের ডেটা আছে যেটার জন্য অবশ্যই আলাদাভাবে কনসেন্ট নিতে হবে, এবং কোনো ধরনের আপনি যদি প্রাইভেসি ল ব্রেক করেন তখন কিন্তু যেই দেশের অ্যাপস সেই দেশের আইন আইন অনুসারে কিন্তু শাস্তি হতে পারে। তো আমরা কিছু কিছু প্রাইভেসি রিলেটেড ইনফরমেশন একটু দেখি যে আসলে কি কি ধরনের ডেটা মানুষের প্রাইভেট। তাহলে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে যে ও, এই জিনিসগুলো তো তাহলে যদি আমার অ্যাপসে নিতে হয় বা আমার আসসালামু আম, আলাইকুম। হ্যাঁ স্যার, বলেন, হ্যালো। কিছু বলবেন স্যার? মাইক অন করেছিল স্যার, দেখিনি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম যে এরকম ইনফরমেশন, তো প্রথমে ইনফরমেশন যেটা প্রাইভেট সেটা হচ্ছে ফিনান্সিয়াল ডেটা। সো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কতটুকু ব্যালেন্স আছে, আমাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট কি জিনিস স্যার? অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট বলতে কি বোঝায়? স্যার কত মাস থেকে কত মাসে কত টাকা লেনদেন হয়েছে এগুলা। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে কোথেকে টাকা আসছে, কোথায় যায়, কতটুকু যায়, কয় তারিখ গেল, এগুলো সব ডিটেইল ইনফরমেশন স্টেটমেন্ট ব্যাংকের কাছে। অনেক সময় অনলাইনে ব্যাংক থাকলে এটা এমনিই অ্যাক্সেস থাকে, আবার অনেক সময় ব্যাংক থেকে অফিসিয়াল কপিও অনেক অনেক কাজেই নেওয়া লাগতে পারে, স্পেশালি বিদেশ যাওয়ার সময় আমাদের প্রায় ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়। তারপর ব্যাংকের যেই অনলাইন লগ ইন, হ্যাঁ, সেই অনলাইন লগ ইনের আইডি অ্যান্ড পাসওয়ার্ড, যে ওটিপি গুলো আমাদের এসএমএস হিসাবে আসে বা ইমেইলে আসে, সেই ওটিপি, আমাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের নাম্বার এবং পিছনে একটা সিভিভি নাম্বার থাকে না, ৩ সংখ্যার, এই যে সিভিভি নাম্বারটা, এগুলো কিন্তু সবই প্রাইভেট ইনফরমেশন। এবং আমাদের বিভিন্ন অনলাইন শপিং বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এসব প্রাইভেট ইনফরমেশন, অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে এদেরকে দিয়ে থাকি, তাই না? যেমন কথার কথা, আপনি কিছু একটা দারাজ থেকে কিনতেছেন, আপনার বিকাশ অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড এগুলো যদি দিয়ে রাখেন, এর পরবর্তীতে কিন্তু আর পিন নাম্বার দেওয়া লাগে না, অটো পে থাকে। এরকম এরকম ফিচার আমরা ইউজ করি না? জি স্যার, গুগলে মানে যেরকম গুগল প্লেতে কার্ড অ্যাড হয়ে যায়। হ্যাঁ, কার্ড এড থাকে। যেমন ক্ষেত্র বিশেষে আমার কথা বলি যে আমার ইন্টারনেট বিলটা আমি অটো পে করে রাখছি। তার মানে এই যে আজকে ৩০ তারিখ না, অটোমেটিক আমার বিকাশ থেকে যেই বিলটা সেটা চলে যাবে, আমার পিন টিন কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো এরকম বেশ কিছু ফিচার আছে যেগুলোর মধ্যে আমরা কিন্তু আমাদের প্রাইভেট ইনফরমেশন গুলাই নিজেদের কাজের সুবিধার জন্যই দিয়ে থাকি। তো সেই ডেটাগুলা দেখেন, বিকাশের পিন নাম্বার মানে আমি দিয়ে রাখতেছি একটা আদার কোনো অর্গানাইজেশন লাইক এসএসএল কমার্স হইতে পারে বা কোনো আদার্স কোনো পেমেন্ট গেটওয়ে হইতে পারে, তাকে দিয়ে রাখতেছি। তো এখন সে যদি এটার কোনো আনইথিক্যাল ইউজ করে, অথবা সে ইথিক্যালি থাকলো কিন্তু কোনো কারণে যদি তার থেকে ডেটা হারায় যায়, তাহলে এটা একটা প্রবলেম না? হুম? হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি জি স্যার, শোনা হচ্ছে স্যার। হ্যাঁ, so আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বড় ধরনের সমস্যা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, বইয়ের মধ্যে অনেকগুলো এই যে অ্যাক্ট, অনেক ধরনের ল, প্রাইভেসি অ্যাক্ট। তো আমাদের বইটা তো আমেরিকান টেক্সট বুক, এখানে আপনার অনেক ধরনের আইন কানুন লেখা থাকবে, এগুলো পড়ার দরকার নাই, এগুলো আমাদের বাংলাদেশে নাই, এগুলা কোনো ইম্প্যাক্টও বাংলাদেশে নাই। আপনাদের মনে চাইলে পড়তে পারেন, বাট এগুলা নট নেসেসারি, জাস্ট খালি ফার্স্ট প্যারাগ্রাফটুকু পড়লেই হবে। আচ্ছা, তো এটা একটা গেল। এখন আম, এইখানে একটা ইথিক্যাল ইস্যু বলি, যেহেতু ফিনান্সিয়াল ডেটা। তা ইথিক্যাল ইস্যুটা অনেকটা এরকম যে ধরেন আহ, কথার কথা মোহাম্মদ আলামিন, তো এখন ওনার নামে একটা অভিযোগ আসছে যে ওনার ট্যাক্স ফ্রড বা এই ধরনের কোন একটা অভিযোগ আসছে যে ওনার কোম্পানি যতটুকু ট্যাক্স আছে ততটুকু পরিমাণ ট্যাক্স পে করে না, এবং উনি অডিটে যেই ধরনের ইনকাম দেখাইছে তার চেয়ে ওনার অনেক বেশি ইনকাম আছে। তো এই জিনিসটা ভেরিফাই করার জন্য, সেটা বাংলাদেশ ব্যাংক হইতে পারে, সেটা এনবিআর হইতে পারে, যে এই ধরনের গভর্নমেন্ট লেভেলের কোন একটা অর্গানাইজেশন ওনার ব্যাংককে বললো যে এই লোকের লাস্ট 2 বছরের যত অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে সেটা আমরা চাই, আমরা দেখতে চাই, কারণ ওনাকে সাসপিশিয়াস বা সন্দেহজনক লিস্টে নেওয়া হয়েছে। তো এখানে কিন্তু একটা ইথিক্যাল ইস্যু দাঁড়ায় যে আলামিন বা মোহাম্মদ আলামিন ওনাকে জানায় ওনারা ইনফরমেশনটা দিবে না না জানায় দিবে, বলেন তো স্যাররা। সিচুয়েশনটা কি বুঝছেন? সিচুয়েশনটা হচ্ছে ওনার নামে একটা অভিযোগ আসছে। এখন সেটা ইনভেস্টিগেশন বা সেটা খোঁজার জন্য দেখা যাচ্ছে সেটা পুলিশের থেকে আসতে পারে, এনবিআর থেকে আসতে পারে, বা বাংলাদেশ ব্যাংক থেকে আসতে পারে, যে ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা চেক করা হবে। এখন ব্যাংক ওনাকে জানাবে কিনা যে ওনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট একটা গভর্নমেন্ট এজেন্সি চাচ্ছে, বলেন তো দেখি। স্যার, গভর্নমেন্ট চাইলে তো অবশ্যই সেটা শো করে দিবে তার পারমিশন ছাড়াই। হুম, এরকমই এরকমই হয় সাধারণত। বাট আপনি বাট দেখবেন যে পারমিশন তো নেওয়া উচিত। হ্যাঁ, আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন, লাইক ইন্টারন্যাশনাল বাইরের দেশের কোনো ব্যাংক, সেখানে সে যদি অপরাধীও হয়, তারপরেও তার লিখিত বা মানে ভোকাল কোনো কনসেন্ট ছাড়া আহ, তার ব্যাংকিং বা ফিনান্সিয়াল কোনো ডেটা শেয়ার করবে না, সেটা এখন যত বড় অপরাধী হোক না কেন, এবং যত অ্যাপারেন্ট বা যত অ্যাপারেন্ট মানে বুঝেন, অ্যাপারেন্ট মানে হচ্ছে বোঝাই যাচ্ছে যে সে বিশাল বড় দুর্নীতিবাজ, কিন্তু তারপরেও দিবে না। কারণটা কি? কারণ তারা তাদের ইউজারদের প্রাইভেসিকে প্রোটেক্ট করে। বুঝতে পারছি? জি স্যার। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রেই জিনিসটা পসিবল হয় না। হ্যাঁ, এই প্রাইভেসি ল মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে যে ধরেন কথার কথা যে যে ট্যাক্স ফ্রড করতেছে অথবা ইলিগাল কোনো ট্রানজেকশন করতেছে, হইতে পারে হুন্ডির ব্যবসা করে, তো এই ধরনের জিনিসগুলা ট্রানজেকশন গুলা যদি আমি না পাই, তখন প্রমাণগুলাও পাওয়া যাচ্ছে না, এবং লিগাল প্রসিডিংটা অনেক দেরি হয়। হুম, তার নামে যদি কোনো মামলাও হয়, সেই মামলার নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যায়। তো দেখা যাচ্ছে যে এই ধরনের প্রাইভেসি অনেক ক্ষেত্রে রেসপেক্ট করা পসিবল হয় না বাংলাদেশের ক্ষেত্রে। বাট ইন্টারন্যাশনাল অনেক জায়গায় দেখবেন যে আপনি কোনো ব্যাংক বা কারো পার্সোনাল বা প্রাইভেট কোনো ইনফরমেশন, স্পেশালি ফিনান্সিয়াল ডেটা, ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলো শেয়ার করে না, সে যাই হোক না কেন, তার লিখিত বা রিটেন কনসেন্ট ছাড়া সেটা শেয়ার করে না। আচ্ছা, তারপরে আসে হচ্ছে চিলড্রেন্স পার্সোনাল ডেটা, বাচ্চাদের ইনফরমেশন। আচ্ছা, এর আগে বোধহয় একটা ছিল হেলথ, হেলথ ইনফরমেশন প্রাইভেট। হেলথ ইনফরমেশন বলতে বোঝাচ্ছে আপনার ধরেন আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারে কিছু টেস্ট করালেন, সেই টেস্টের রেজাল্ট গুলা, অথবা আপনি ডক্টর দেখাইলেন, ডক্টরের প্রেসক্রিপশন গুলা, এগুলা কিন্তু প্রাইভেট, প্রাইভেট ইনফরমেশন, এগুলা আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়া যাবে না। একটু দাঁড়ান তো।
তো যেটা বলতেছিলাম যে হেলথ রিলেটেড ইনফরমেশন এগুলো কিন্তু প্রাইভেট ইনফরমেশন। তো কিন্তু স্যার এই যে আমরা যখন ডাক্তার দেখায় বের হই হাসপাতালে, সাথে সাথে কিছু লোক আইসা বলে যে আপনার প্রেসক্রিপশনটা একটু দেখি, তারপর ছবি টবি তুলে নিয়ে যায়। তাহলে এটা কি মনে হয়, এটা কি প্রাইভেসি রক্ষা হইলো? হুম। না, ওর আসলে আপনার রোগ বা এই বিষয়ে জানার কোনো ইচ্ছা নাই, ওর জানার ইচ্ছা আছে হচ্ছে যে আপনি কি কি ওষুধ লিখছে ডাক্তার। ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট স্টিল মানে সে যখন ছবি তুলতেছে, আমারও বেশ কিছু প্রাইভেট ইনফরমেশন কিন্তু চলে যাচ্ছে, যেটা আমি হয়তো বলতে তাকে কমফোর্ট ফিল করি না। আমরা অনেক সময় অনেক গোপন সমস্যা নিয়ে যেতে পারি না ডাক্তারের কাছে, যে আমি জানাইতে চাই না মানুষকে, কিন্তু এইভাবে যদি ছবি তুলে তখন কি আমার প্রাইভেসিটা থাকলো? হুম, কি মনে হয়? না। থাকলো না। তো এইটা আমাদের সাথে কিভাবে রিলেটেড? আমাদের সাথে রিলেটেড হচ্ছে স্পেশালি আপনারা যারা একটু সিনিয়র ইয়ারে যখন যাবেন, মেশিন লার্নিং বা এআই মডেলগুলো নিয়ে যখন কাজ করবেন, আপনারা প্রচুর পরিমাণ মেডিকেল ইমেজ ডেটা নিয়ে কাজ করবেন। অর্থাৎ এরকম কেগেল বা বিভিন্ন যে পাবলিক ডেটা সেট গুলা থাকে, সেই ডেটা সেট থেকে আপনারা মেডিকেল ইমেজ ডেটা সেট কালেক্ট করবেন এবং আপনাদের এআই মডেলগুলোকে ট্রেন করবেন। হইতে পারে যে আপনি একটা অ্যাপস বানাচ্ছেন, যে অ্যাপসটা হচ্ছে বেসিক্যালি ধরেন কারো যদি একটা বুকের এক্স-রে দেয়, চেস্ট এক্স-রে দেয়, সেখান থেকে সে বলে দিতে পারবে নিউমোনিয়া আছে কিনা। এরকম একটা অ্যাপস বানাতে যাচ্ছেন। এখন সেটার জন্য যে এআই মডেলটা ডেভেলপ হবে, তার জন্য প্রচুর পরিমাণে এক্স-রে ছবি দরকার না? হুম? জি স্যার। হ্যাঁ, এখন এই এক্স-রে ছবি ধরেন আপনি খুব বেশি পান নাই। হ্যাঁ, পাবলিক ডেটা সেট খুঁজে মাত্র ১০০ বা ২০০। এখন এই ১০০-২০০ ডেটা সেট দিয়ে তো খুব বেশি ভালো ট্রেন হবে না। তো এখন আপনি বললেন কি যে কোনো একটা হাসপাতাল বা কারো সাথে ডিল করলেন যে, যে তোমাদের যত এক্স-রে হয় সব আমাকে দিয়ে দিও। তো এটা কিন্তু ইউজারের কনসেন্ট ছাড়া করা যাবে না। বুঝতে পারছেন? অবশ্যই প্রত্যেকটা পেশেন্টের কনসেন্ট নিতে হবে যে তার এক্স-রে একটা এআই মডেল ট্রেইনের জন্য ইউজ করা হচ্ছে। বা এই ধরনের বিষয়গুলা। তো এই যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের সাথে রিলেটেড আরকি। স্পেশালি ডেটা কালেকশনের বিষয়। তো যেহেতু এখন বর্তমানে এআই এর মডেল ডেভেলপমেন্টের যুগ, সো সিএসসি স্টুডেন্টরা হিউজ পরিমাণ এই চাকরি করে এবং এই চাকরি করে তারপরে অ্যানোটেশনের কাজ করে অনেকে। অ্যানোটেশন মানে হচ্ছে দেখবেন যে বেশ কিছু কোম্পানি আছে যারা ডেটা অ্যানোটেশনের কাজ করে। আ অ্যানোটেট মানে হচ্ছে যে বেসিক্যালি আপনার কাছে এরকম অনেক ছবি আসবে। আপনি খালি চিহ্নিত করে দিবেন যে এখানে কথার কথা টিউমার আছে। হ্যাঁ? আপনি হ্যান্ড পিক করে নিজে চিহ্নিত করে দিবেন। ডেটা অ্যানোটেশনের কাজ। আপনাদের ভিতরেও অনেকে হয়তো থাকতে পারে যারা ডেটা সায়েন্স এ কাজ করে। সো হেলথ রিলেটেড ইনফরমেশন এগুলো প্রাইভেট এবং এগুলা নেওয়ার সময় অবশ্যই আ এক্সক্লুসিভ কনসেন্ট লাগবে। চিলড্রেনস পার্সোনাল ডেটা, বাচ্চাদের ডেটা, বাচ্চাদের ইনফরমেশন এগুলো প্রাইভেট। তার মানে একটা বাচ্চার নাম, বাচ্চা কোথায় থাকে, তার স্কুল কোথায়, আ তার ডেট অফ বার্থ, বাচ্চাটার ছবি, এইগুলা কিন্তু সব প্রাইভেট ইনফরমেশন। যেমন কথার কথা এখন তো ২০২৫, আপনি যদি ২০২০ সাল ডেট অফ বার্থ দিয়ে একটা ইয়া খোলেন, একটা জিমেইল আইডি খোলেন, দেখবেন ওই জিমেইল আইডিতে কিন্তু অনেক কিছুই করা যাবে না। ঠিক না? দেখছেন কখনো? এবং মানে কম বয়সী লাইক টিনেজার, হ্যাঁ? ১০, ১১, ১২ বছর বয়স। এরকম বয়সে যারা জিমেইল আইডি খুললে তাদের অবশ্যই কিন্তু একটা প্যারেন্ট আইডি লিংক করা থাকতে হয়। আদারওয়াইজ সেটা কিন্তু তারা অ্যালাউ করে না। আ সো চিলড্রেনস পার্সোনাল ডেটাটাও কি? প্রাইভেট ইনফরমেশন। স্যাররা কি একটা উদাহরণ বলতে পারবেন যেখানে আমাদের বাচ্চাদের ইনফরমেশন কালেক্ট করতে হয়? কোন একটা উদাহরণ বলতে পারবেন? একটা সিচুয়েশন? মাথায় আসতেছে না কিছু। হুম। দেখবেন বাচ্চারা প্রচুর পরিমাণ গেমস খেলে। এই গেমস গুলা কিন্তু আমরাই ডেভেলপ করি। মানে প্রোগ্রামাররাই ডেভেলপ করি। সো সেখানে বাচ্চারা কিন্তু অনেক ধরনের প্রাইভেট ইনফরমেশন দিয়ে থাকে। তাদের নাম দেয়, তাদের ডেট অফ বার্থ দেয়, তাদের লোকেশন অন থাকে, মোবাইল মোবাইল ফোন বা ডিভাইসের লোকেশন অন করা থাকে।
এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্যারেন্টাল কনসেন্ট থাকে না। হ্যাঁ? বাচ্চা কত ঘন্টা গেম খেলতেছে এটা কিন্তু তার প্যারেন্টস জানে না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যেই প্যারেন্টাল কন্ট্রোলস যেই অ্যাপস গুলাতে থাকে, কথার কথা YouTube। তো YouTube সে তার নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে দেখবে কিন্তু সে কোন ভিডিও দেখবে সব কিন্তু আপনি জানবেন। ঠিক না? জি স্যার। সো এই ফিচার গুলা কেন আসছে? এই ফিচার গুলা আসছেই হচ্ছে মানুষের প্রাইভেসির প্রাইভেসির প্রতি রেসপেক্ট আনার জন্য প্লাস আ ইয়া করার জন্য। আচ্ছা, প্রাইভেসির রেসপেক্টটা আসলে দরকার কেন? এটাই একটু দেখি। ধরেন একটা ব্যাংক, ওই যে একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, একটা ব্যাংক আম যে গভর্নমেন্ট যদি প্রেশার করে বা গভর্নমেন্ট কোনো ইনকোয়ারি আসে, তখন তার ইউজারের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেয়। হুম? আর আরেকটা ব্যাংক সে কোনোভাবেই রিটেন বা ভোকাল কনসেন্ট ছাড়া দেয় না। তো স্যারদের যদি অ্যাকাউন্ট খুলতে বলা হয়, এই যে আমরা যারা নরমাল পাবলিক আছি, আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন একটু শুনি তো দেখি। কোন ব্যাংকে খুলবেন? স্যার আরেকবার বলবেন? মানে একটা ব্যাংকে গভর্নমেন্ট কোনো এজেন্সি যদি একেবারে ধরেন সাসপিশিয়াস কোনো লোকের ইয়া চায়, অ্যাকাউন্ট স্টেটমেন্ট চায়, তাকে দিয়ে দেয়। আর আরেকটা ব্যাংক হচ্ছে যতই সাসপিশিয়াস হোক কোনোভাবেই ওই ইউজারের কনসেন্ট ছাড়া স্টেটমেন্ট দিবে না। তা আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন? দ্বিতীয়টাতে। মানে যেটা যেটা সিকিউরিটি দিচ্ছে নাকি অন্য স্যার অন্য যেটাতে অন্যান্য? স্যার ইনফরমেশন শেয়ার করবো না সেটাতে মানে হ্যাঁ, জুবায়ের স্যার বলছে যেটাতে ইনফরমেশন শেয়ার করবেন। অন্য কেউ? মানে যেটাতে আমার পারমিশন ছাড়া কোনো হ্যাঁ, ইনফরমেশন শেয়ার পারমিশন করবে না ছাড়া ওইটাতেই। দিবে না। আর কেউ? অন্য আর কেউ? দেখি তো আরো দুই একজন রিপ্লাই দেন দেখি। কোনটায় খুলবেন? হুম, ফাহাদ বিপুল, আপনি কোনটায় খুলবেন অ্যাকাউন্ট? নিশাত সিদ্দিকী? স্যার যেটাই হচ্ছে পার্সোনাল ইনফরমেশন থাকবে। আচ্ছা, আপনিও ওইটাই খুলবেন। তৈয়ব স্যার, আপনি? আপনি কোনটায় খুলবেন? নওশাদ নিপুণ? স্যার যেখানে আমার ইনফরমেশন গুলো সিকিউর থাকবে সেখানেই খুলবো। আচ্ছা, এখানে খুলবেন। তার মানে হচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশে কোনো ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট খুলতে চান না। হ্যাঁ, কারণ বাংলাদেশের ব্যাংকগুলো তো প্রাইভেসি মেইনটেইন করে না। তারা তো দিয়ে দেয়। আচ্ছা, তো বেসিক্যালি একটা জিনিস এখান থেকে বোঝা যায়। সেটা হচ্ছে স্যার আমরা তো নরমাল পাবলিক এবং আমাদের তো এরকম মানে আমাদের নামে জীবনেও কোনো ইনভেস্টিগেশন হবে না। ব্যাংক অ্যাকাউন্টে থাকবে ৳৫,০০০। ঠিক আছে? আমাদের আর কি ইনফরমেশন লাগবে? ওটা দেখলেই বা কি? কিন্তু আমরাও চাই যে যেখানে সিকিউরিটি বা প্রাইভেসি রেসপেক্ট করতেছে সেই সব জায়গায় সার্ভিস নিতে। তো এটা থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায়। সেটা হচ্ছে স্যার মানুষ ন্যাচারালি প্রাইভেসি পছন্দ করে। ন্যাচারালি। বুঝতে পারছেন? হ্যাঁ? একটু মাইকটা অফ করেন। জি স্যার, বুঝতে পারছি। মানুষ ন্যাচারালি প্রাইভেসিটা পছন্দ করে। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত যে হ্যাঁ, ছোট ভাই বোন একা এক মনে করেন এক বিছনায় লেটায় পেটায় ঘুমাইতেছি। কিন্তু যখন আস্তে আস্তে আমরা বড় হচ্ছি তখন কিন্তু আমাদের প্রত্যেকের একটা প্রাইভেট রুম লাগে, তাই না? হ্যাঁ, আমরা সবাই চাই যে নিজের একটা রুম থাকুক, হোক ছোট, বাট একটা প্রাইভেসি থাকুক, আমার পড়ার টেবিলটা আলাদা থাকুক, আমার বিছানাটা আলাদা জি থাকুক। স্যার। তো এটা হচ্ছে মানুষের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট এবং এই ইনস্টিংক্টটাকে যারা রেসপেক্ট করে সেই বিজনেস, সেই অ্যাপস, সেই সফটওয়্যার তারা হিউজ পরিমাণ ইউজার গ্যাদার করতে পারে। বুঝতে পারছেন? অর্থাৎ এমন কোনো অ্যাপস আপনি খুব বেশি ইউজার পাবেন না যারা প্রাইভেসি রিলেটেড সিকিউরিটি আপনাকে দেয় না। ওটাতে ইউজার বেজ অনেক কম থাকবে। বাট যাদের প্রাইভেসি রিলেটেড অনেক বেশি আ যেটাকে বলে যে প্রসিডিউর বা অনেক ধরনের প্রাইভেসি রিলেটেড ফিচার আছে, সেই ধরনের অ্যাপস গুলাতেই দেখবেন ইউজার বেশি। তো এইজন্যই কিন্তু এই ফিচার গুলো আস্তে আস্তে ডেভেলপ করা লাগছে। বিভিন্ন কোম্পানি একটু আগে আমি বলছিলাম প্রোফাইল লক।
খুব মানে রিলেটিভলি নতুন ফিচার, ২-৩ বছর আগে আসছে। আচ্ছা, এই মোটামুটি এখানে এই যে আবারও বললাম, এখানে অনেক ধরনের অ্যাক্ট, অনেক ধরনের ল, অনেক কিছু লেখা আছে, এগুলা আমরা পড়বো না, এগুলা বাদ। সো প্রত্যেকটা ওইটার জাস্ট ফার্স্ট প্যারাগ্রাফটুকু পড়লেই হবে। আর কি আছে দেখি। হ্যাঁ, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আসবেই আসবে এটুকু ছোট্ট একটা অংশ থেকে। তো ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে যেটা বোঝায় যে স্যার, আমরা তো বিভিন্ন ধরনের প্রাইভেট ইনফরমেশন দেখলাম, হেলথ, ফিনান্সিয়াল, হ্যাঁ, তারপর ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা, আমরা অনেক ধরনের প্রাইভেট ইনফরমেশন দেখলাম, কিন্তু এই প্রাইভেট ইনফরমেশন গুলো আমাদের নিজেদের কাজেই কারো না কারো কাছে কিন্তু শেয়ার করতেই হয়, ঠিক না? যেমন কথার কথা যে ধরেন, লাইক সোনারগাঁও ইউনিভার্সিটিতে আমরা যারা জব করি, তো আমাদের বেতনটা একটা প্রাইভেট ইনফরমেশন না? আমি কি সবার জি বেতন স্যার। জানি? না। না। হয়তো একটা আন্দাজ করে নেই যে আমি যেহেতু লেকচারার, তো আরেকজন লেকচারার মনে হয় একই বেতন পাবে, বাট দ্যাটস নট নেসেসারিলি ট্রু। এক একজনের সাথে বেতনের নেগোসিয়েশন এক এক রকম হয়। তো আমরা এখানে কিন্তু বেতন এটা একটা প্রাইভেট ইনফরমেশন, আমরা প্রাইভেসিটা মেনটেন করি। এবং মোটামুটি আপনারাও জব করেন, আপনাদেরও নিশ্চয়ই এরকম থাকে যে একজন আরেকজনের বেতন কিন্তু আলোচনা না করতে বলা হয়, যদিও অনেক সময় এমপ্লয়িরা বলে ফেলত। সে যাই হোক, এখন একটা জিনিস চিন্তা করেন তো স্যাররা, যে আমাদের ইউনিভার্সিটির যে এইচআর অথবা অ্যাকাউন্ট সেকশন, তারা ইউনিভার্সিটির একদম ভিসি থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবার বেতন জানে না? জি স্যার জানি। হ্যাঁ, কারণ তারাই তো বেতনটা দেয়, ওরাই তো চেক লেখে, ওরাই তো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। সো আলটিমেটলি কিন্তু হইতে পারে প্রাইভেট, কিন্তু এটা কারো না কারো কাছে আমাদেরকে শেয়ার করতে হয় নিজেদের কাজের জন্যই। আমাদের নিজেদের লাইফস্টাইলটা ইজি করার জন্য। এর আগে আমি উদাহরণ দিছিলাম যে আপনার অটোপে। সো আমি একটা কোনো থার্ড পার্টি কোনো একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেমকে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে রাখতেছি। সো ডেফিনিটলি এটা আমার ইজিনেসের জন্য, যে আমি ভুলে যাই, ইন্টারনেট চলে যাইতেছে, যে এক কাজ করি, এটা অটো পে করে রাখি, অটোমেটিক আমার বিকাশ থেকে টাকা কেটে নিবে বা ব্যাংক থেকে টাকা কেটে নিবে। সো ইনফরমেশন অবশ্যই আমরা কালেক্ট করব, কিন্তু সেই ইনফরমেশনটা ফেয়ারলি, মানে নিয়ম সহকারে এবং এমন ভাবে কালেক্ট করতে হবে যাতে ইউজার প্রাইভেসি রুল ব্রেক না হয়। ইউজার যাতে তার যেই এক্সিস্টিং রাইটস গুলো আছে, প্রাইভেসি রাইটস, সেই রাইটস গুলো যাতে আমরা নষ্ট না হয় বা নষ্ট না করে ফেলি আমাদের নিজেদের অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে। তো এইটার জন্য আপনাদের বইয়ের মধ্যে এই ইউরোপিয়ান ইউনিয়নের ডেটা প্রোটেকশন ডিরেক্টিভ দেখেন, 1995, 1995 সালে ইউরোপিয়ান ইউনিয়ন এই ডেটা কালেকশনের কিছু রুলস বা রেগুলেশন বলে দিছিল, কিছু ডিরেক্টিভ, কিছু নির্দেশ দিছিল। আমি যখন ডিরেক্টিভ গুলো পড়াবো তখন দেখবেন যে আজ 2025 সাল পর্যন্ত আমরা এগুলো মেনটেন করি। দেখেন, 1995 সালে ইভেন ইউরোপেও সবার কম্পিউটার ছিল না। সেই সময় ইন্টারনেট খুব কম মানুষ ওয়ার্ল্ডের ইউজ করতো, ঠিক না? অথচ ওই সময়ই তাদের মানে ডিরেক্টিভ গুলো এত ক্লিয়ার, কনসাইজ এবং যেটাকে আমি বলি যে ফরওয়ার্ড ভিশনিং ছিল, যে তারা আজ এই মানে কত বছর হবে, 5, 15, 25, প্রায় 30 বছর পরেও এটা রেলেভেন্ট, এবং এইটাই ইউজ করতেছি আমরা সবাই। এগুলো আমি পড়লেই বুঝতে পারবেন আসলে কিরকম। সো চিন্তা করে দেখেন যে আপনি একটা অ্যাপস ডেভেলপ করতেছেন, এবং এই অ্যাপসে আপনি ইউজারের অনেক ধরনের পার্সোনাল ইনফরমেশন নিবেন, হইতে পারে তার মোবাইল ফোন নিবেন, মোবাইল ফোন নাম্বারটা নিবেন, তার অ্যাড্রেস নিবেন, হয়তো তার ছবি নিবেন, বা বিভিন্ন ধরনের প্রাইভেট ইনফরমেশন অ্যাক্সেস করবেন। তাহলে আপনার অ্যাপসে কি কি থাকা দরকার, সেইটাই আমরা একটু মাথায় রেখে এই এই পয়েন্টগুলো একটু পড়ি। প্রথমে বলতেছে, নোটিস অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু নো ইফ হিজ অর হার পার্সোনাল ডেটা ইজ বিং কালেক্টেড, অ্যান্ড এনি ডেটা মাস্ট বি কালেক্টেড ফর ক্লিয়ারলি স্টেটেড লেজিটিমেট পারপাস। আচ্ছা, এটা কি বললো? যে যখনই আপনি অ্যাপস থেকে কারো ডেটা কালেক্ট করবেন, তাকে একটা নোটিফিকেশন জানাইতে হবে। যেমন আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি, দেখছেন একদম শুরুতেই তারা কিছু পারমিশন রিকোয়েস্ট চায়।
খেয়াল করছেন স্যাররা? যে জি দিস স্যার। অ্যাপ উইল অ্যাক্সেস ইউর ক্যামেরা, মাইক্রোফোন এটসেট্রা, এটসেট্রা এরকম লোকেশন সার্ভিস এবং সেটার মধ্যে ২ টা অপশনই আছে। অ্যালাও করতে পারেন আবার ডিনাও করে দিতে পারেন। তো এই ধরনের জিনিস যে আমি অবশ্যই প্রাইভেট ইনফরমেশন যখনই অ্যাক্সেস করতে যাব তখন অবশ্যই কি করব? বলেন কেউ একজন? ইউজারকে নোটিফাই করব। বুঝতে পারছি? এবং এই ডাটা অবশ্যই লেজিটিমেট পারপাসে নিতে হবে। নাম্বার ২ চয়েস। An individual has the right to elect not to have his or her personal data collected. অবশ্যই ইউজারের চয়েস থাকতে হবে। আপনি জানাইলেন কিন্তু কোনো বাটন দিলেন না ডিনাই করার। তাইলে হবে না। অবশ্যই তাকে একটা অ্যালাও ডিনাই একটা অপশন দিতে হবে যে তুমি চাইলে ইউজ করতে পারো, চাইলে নাও ইউজ করতে পারো। এখন সেই ক্ষেত্রে আবার যেমন দেখা যায় যে আপনারা যদি আ কথার কথা পাঠাও বা উবার এই ধরনের অ্যাপসে যদি লোকেশন অ্যালাও না দেন, তাহলে কিন্তু ওই অ্যাপস ঠিকমতো কাজ করে না। দেখছেন কখনো? এই স্যার, মানে হ্যাঁ, লোকেশন ছাড়া অ্যাপ ইউজ করা যায় না। হ্যাঁ, কারণ ওরা তো ওই যে লোকেশন ওই জিপিএস ধরেই কাজ করে। ওভাবেই তারা ভাড়া সেট করে, আপনার সাথে আরেকটা ড্রাইভারকে কানেক্ট করে দেয়। সো দেখবেন যে লোকেশন পার্সেল ট্র্যাক সার্ভিস নাই করতে। হ্যাঁ, লোকেশন সার্ভিস নাই আপনার পাঠাও উবারও চলতেছে না। স্পেশালি যারা Huawei ফোন ইউজ করেন তাদের এই প্রবলেমটা হয়। যে Huawei টা যেহেতু অফিসিয়াল অ্যান্ড্রয়েড ফোন না। সো তাদের ওইখানে Google মোবাইল সার্ভিসটা চলে না। সো লোকেশন সার্ভিসটাও চলে না। এটার কারণে দেখা যায় যে খুব ভালো ফোন, খুবই ভালো, দেখতে অনেক সুন্দর, বেশ দামি ফোন। বাট স্টিল পাঠাও উবার চলে না। এই ধরনের প্রবলেম হয় অনেক সময়। এগুলা আ কিছু ব্যাপার আছে। তারপরে দেখি ইউজ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু নো হাউ পার্সোনাল ডেটা উইল বি ইউজড অ্যান্ড দ্য রাইট টু রেস্ট্রিক্ট ইটস ইউজ। তার মানে হচ্ছে যে আপনি একবার ডাটা দিছেন, ভালো। তো তার মানে এই না সারা জীবন খালি সে ডাটা কালেক্ট করতেই থাকবে। আপনার যদি মনে হয় যে আমি এই অ্যাপস থেকে আস্তে করে আ নিজেকে সরায় ফেলতে চাই। সো অবশ্যই আপনার এই রাইটটা থাকতে হবে। যেমন আপনি যদি চান যে Facebook থেকে পার্মানেন্টলি আপনার সব ডাটা ডিলিট করতে আ চান, তাহলে এটার জন্য কিন্তু একটা সিস্টেম আছে। একটা অ্যাপ্লিকেশন করা যায়। এবং সেক্ষেত্রে Facebook আপনার এক্সিস্টিং যত ডাটা আছে সব ডাটা ডিলিট করে দিবে। বুঝতে পারছি? সো আপনি চাইলে জি স্যার। ১ম এ অ্যাক্সেস দিতে পারেন এবং তারপরে বলতে পারেন যে কোন একটা সময় ৬ মাস ১ বছর পরে মনে হইলো যে না এই অ্যাপস আমি আর ইউজ করি না। সো আমি আমার সমস্ত ডেটা সরায় নিব। সো সেই ক্ষেত্রে আমরা সেই অপরচুনিটিও থাকতে হবে। Security organizations must implement appropriate technical and organizational measure to protect personal data and the individual has the right to know what these measures are. আচ্ছা এই ব্যাপারটা কিরকম? এই ব্যাপারটা হচ্ছে যে ধরেন কথার কথা আমি দারাজে আমার আম আমার কিছু প্রাইভেট ইনফরমেশন এড করলাম। লাইক আমার মোবাইল ফোন নাম্বার, আমার অ্যাড্রেস। কারণ এই অ্যাড্রেস ধরেই দারাজ অ্যাপ থেকে আমার বাসায় আ প্রোডাক্টের ডেলিভারি হবে। তো সেই ক্ষেত্রে এখন কোনো কারণে দারাজের সার্ভার থেকেই ডেটাটা ব্রিচ হলো। দারাজের সার্ভার থেকেই ডেটা হারায় গেল, ডেটা ডিলিট হয়ে গেল অথবা ডেটা কেউ চুরি করে ফেললো অথবা ইন্টারনেটে পাবলিক হয়ে গেল। হোয়াটএভার ইট ইস। যেকোনো ধরনের ইনসিডেন্ট হইতে পারে। বাট ওদের সার্ভার থেকে হইছে। তাহলে এই ক্ষেত্রে দায়ী কে থাকবে? কে দায়ী থাকবে এই মিসহ্যাপটার জন্য? কেউ একজন বলেন। মানে আপনি একটা শুনুন কোম্পানির সার্ভারে ডেটা রাখছেন, সেই সার্ভার থেকে ডেটা চুরি হইছে। এখন দায়ী কে? স্যার, ওই কোম্পানি। হ্যাঁ, ওই কোম্পানিটাই। মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে আপনার যখন আপনি মানুষের প্রাইভেট ইনফরমেশন কালেক্ট করবেন, শুধু ইনফরমেশন নিলেই হবে না কনসেন্ট দিয়ে। সেই ইনফরমেশনের সিকিউরিটি এবং ইন্টিগ্রিটিও আপনাকে মেইনটেইন করতে হবে। বুঝতে পারছি? সো আপনি যখন অ্যাপস বানাচ্ছেন, মানুষকে জানাচ্ছেন, "এই আমি কিন্তু আপনার ইনফরমেশন নিচ্ছি।" সে অ্যালাউ করলো, আপনি নিলেন। কিন্তু তারপরে আপনাকে এই ডাটার সিকিউরিটি দিতে হবে। কোনোভাবে যাতে ডাটা হারায় না যায়, কোনোভাবে ডাটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় নষ্টও হয়ে যায়। যেমন এই বেশিদিন আগে না, অ্যা ইবিএল এর নাম শুনছেন না স্যাররা? জি স্যার। হ্যাঁ, তো ইবিএল এর অ্যাপসে একটা আপডেট আসার পর আ ইউজাররা দেখলো যে তাদের প্রিভিয়াস কোনো ডেটা নাই এবং তাদেরকে নতুন করে রেজিস্টার করতে বলা হচ্ছে। অনেকেই করছে, করার পরে দেখলো যে তাদের এই মানে বেসিক্যালি আগের ডাটাবেস থেকে কোনো ইনফরমেশন নতুন অ্যাপসে আসে নাই। পুরাটাই নতুন করে তৈরি করা হয়েছে।
তো এটা নিয়ে কিন্তু পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা খুব সমালোচনা করছিল যে ইবিএল এর যারাই কাজ করে না কেন আইটিতে। কারণ মানে আপনার অ্যাপস চেঞ্জ হবে, অ্যাপস এর আউটলুক চেঞ্জ হবে, অ্যাপস দেখতে অন্যরকম হবে, কিন্তু ডেটা তো চেঞ্জ হবে না, তাই না? ডেটাটা হারায় যাওয়া তো সম্ভব না। সো কোনো একটা মিসহ্যাপ তারা করছিল, যার কারণে পুরা হোল জিনিসটা তারা আবার নতুন করে করছে। এটা আমরা অনেক সময় গভর্নমেন্ট ওয়েবসাইটেও দেখি যে তারা ডেটা হারায় ফেলে। হ্যাঁ, কোনো কারণে ডেটা কালেক্ট করছিল, সেই ডেটা এখন আর পাচ্ছে না। এখন আবার নতুন করে পুরা সবাইকে রেজিস্টার করতে বলে। এই ধরনের কাজ করা যাবে না। বুঝতে পারছি? ডাটার প্রোটেকশনের ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি দুইটাই দিতে হবে। কারেকশন, an individual has the right to challenge the accuracy of the data and provide corrected data। কোনো কারণে যদি আপনি অনলাইন সিস্টেমে একটা ভুল ডাটা এন্ট্রি দেন, তো সেটা ঠিক করার একটা অপরচুনিটি থাকতে হবে। যেমন আমাদের এনআইডি। তো হইতে পারে না যে আমাদের এনআইডি তে কোনো বাবার নাম, মায়ের নাম কিছু একটা ভুল আসছে। তো সেটা কারেকশনের রাইটস আমার আছে। হ্যাঁ? ডিজিটাল ডেটা কারেকশনের রাইটস আমার থাকবে। এখন সেক্ষেত্রে একটা সার্টেন প্রসিডিউর মেইনটেইন করতে হবে বা হোয়াটএভার। বাট মানে সুযোগ থাকতে হবে। আর ফাইনালি হচ্ছে এনফোর্সমেন্ট, an individual has the right to seek legal relief through appropriate channels to protect privacy rights। সো কোনো কারণে কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন, সেটা গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট হোক, কেউ যদি আপনার প্রাইভেসি রাইটস যেগুলা আছে দেশে বর্তমানে, সেটাকে যদি ভায়োলেট করে, আপনি তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। তাহলে স্যাররা দেখেন তো, আজ অবধি আমরা যত অ্যাপস ইউজ করি, যত ওয়েবসাইট চালাই, সবাই এই নিয়মগুলা মেনে চলে না? একটা নতুন কোনো ওয়েবসাইটে আসলেই ঠাস করে বড় একটা নোটিফিকেশন উঠে না? যে অ্যালাউ অল কুকিজ, উই আর কালেক্টিং পার্সোনাল ডেটা। হ্যাঁ, এরকম আসে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা আহ, দেখতে পাই। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন তো অনেকভাবে আসতে পারে। আমি আপনাকে বললাম আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন আপনার সফটওয়্যারে হিউজ পরিমাণ ডেটা কালেকশন হয়। এখন আপনি সফটওয়্যারে কি কি ফিচার রাখবেন যাতে ইউজারের প্রাইভেসি নষ্ট না হয়? আলটিমেটলি এগুলাই উত্তর। কিন্তু এখন আপনি যদি এইভাবে লেখা শুরু করেন, ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু নো, ইন্ডিভিজুয়াল হ্যাজ, তাহলে কি উত্তর হবে? হুম? আপনি বলবেন যে আমি আমার অ্যাপস এর মধ্যে একটা নোটিফিকেশন দিব যে আমি তোমার পার্সোনাল ডেটা কালেক্ট করতেছি। ঠিক আছে? তার ডেটার জন্য আমি সিকিউরিটি দিব। প্রয়োজনে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করব। সেই ডেটা যদি ভুল থাকে কারেকশন করার সুযোগ দিব। হ্যাঁ? এই কথাগুলাই লিখবেন, কিন্তু প্রশ্নের ধরন অনুসারে। কথা বুঝছেন না? এখন অনেকেই যেটা করেন যে আপনারা ট্রাই করেন মুখস্থ করার। এক কাজ করে ঝাড়ায় মুখস্থ করে যাই লিখে দিব। যা আসে আসে। তখন তো অ্যান্সারটা সুন্দর হয় না। নাম্বার তো অবশ্যই কিছু পাবেন, কিন্তু ভালো মার্কগুলো আসবে না। কথা বুঝতে পারছি? আপনাদের অনেকেরই প্রবলেমটা আমি দেখছি। স্পেশালি আমার ফিমেল স্টুডেন্টরাই ট্রাই করে বেশি। ঝাড়ায় মুখস্থ করে যাই, ঠিক আছে? কিছু তো মার্ক পাও। আচ্ছা। তো এবার একটু দেখি যে কিছু প্রাইভেসি রিলেটেড ইস্যু শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা। তো এখন আমাকে একটু হেল্প করতেই হবে, সেটা হচ্ছে ২-৪ জনের কথা বলতেই হবে। ঠিক আছে? কারণ কথা না বললে জিনিসটা ক্লিয়ার হবে না। তো ১ম যেই প্রাইভেসি ইস্যুটা সেটা হচ্ছে ডেটা ব্রিচ। একটু আগে আলোচনা করছিলাম। তো আবারও গল্পটা বলি। সেটা হচ্ছে কথার কথা, দারাজে আপনি আপনার ক্রেডিট কার্ড এড করে রাখছেন, যাতে খুব সহজেই কেনাকাটা করতে পারেন অনলাইনে, এবং আপনার মতো আরো লক্ষ, লক্ষ ইউজার তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন এড করে রাখছে। কোনো একটা কারণে দারাজের সার্ভার থেকে ডেটা চুরি আসছে। ডেটাটা মানে চুরি হয়ে গেছে, অথবা আ কেউ আনঅথরাইজড অ্যাক্সেস পেয়ে গেছে। সেটা একটা হ্যাকার করতে পারে, অথবা এনি হাউ এটা একটা মানে সিকিউরিটি মিসহ্যাপ বা সিকিউরিটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমার এথিক্যাল কোয়েশ্চেন হচ্ছে, আ ইউজারদেরকে এই ডেটা ব্রিচ সম্পর্কে জানানো হবে কিনা? অর্থাৎ আমি কি তাদেরকে ফোন দিয়ে বলবো যে আপনাদের আমাদের একটা অ্যাক্সিডেন্টের কারণে সিকিউরিটি রিলেটেড ইস্যু হয়েছে, আপনার ক্রেডিট কার্ডটা সরায় ফেলেন, অথবা পিন চেঞ্জ করে ফেলেন, অথবা ব্যাংকে না করে দেন যাতে পেমেন্ট না হয়। নাকি আমি আপাতত চুপ করে থেকে এইটা সলভ করার চেষ্টা করব?
বলেন জানানো এবার। উচিত। হুম, একজন জানানো বললেন উচিত জানানো শুরুতে। উচিত যাতে স্যার ইউজাররা সচেতন হতে পারে। ইউজারদেরকে জানানো উচিত অবশ্যই। আচ্ছা আচ্ছা, ইউজারদেরকে জানানো উচিত। আর কেউ, আর অন্য কেউ? স্যার এটা স্যার না জানিয়ে সলভ করা উচিত। না কারণ জানিয়ে হচ্ছে একটু স্যার করা যদি উচিত, বলেন কেন? জানানো যদি হয় সেক্ষেত্রে স্যার ধরেন এটা আমার কোম্পানি, সেক্ষেত্রে আমার কোম্পানির একটা ডেপুটেশন নষ্ট হয়। আচ্ছা তারা আচ্ছা, ভেরি গুড, ভেরি ফিউচারে গুড পার্সপেক্টিভ। রেপুটেশন নষ্ট হবে। অন্য আর কেউ? আর কেউ বলেন, আমি কোনো নাম্বার দিচ্ছি না। যা মনে আসে বলতে পারেন। আরো দু একজন একটু বলেন। আর কেউ বলতে চান না? তো আপনাদের ওই যে এথিক্স ক্লাসের একদম শুরুতে মনে হয় একটা কথা বলছিলাম যে এখানে কোনো একটা এথিক্যাল সিচুয়েশনে মানে কারেক্ট অ্যান্সার এরকম ভাবে বলার সুযোগ নেই যে এটাই কারেক্ট। এটার একটা বেস্ট এক্সাম্পল কিন্তু আমরা এখনই দেখতে পেলাম। আমি একটাই প্রশ্ন করছি কিন্তু দুইজন দুইভাবে উত্তর দিলেন। এখন যদি দুইজনেই নিজেদের উত্তরটা সুন্দর মতো গুছায় লেখেন, দুজনেই ফুল মার্ক, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এইখানে আসলে দুইটা পার্সপেক্টিভ আসছে। হ্যাঁ, একটা পার্সপেক্টিভ আসছে হচ্ছে বেসিক্যালি আমি এখানে বলতেছি হচ্ছে যে আই উইল নট ইনফর্ম মাই ক্লায়েন্টস। আর আরেকটা পার্সপেক্টিভ আসতেছে হচ্ছে আই উইল ইনফর্ম দ্য ক্লায়েন্টস ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি। সো দুই দিকেই আমরা একটু দেখি যে এখানে সিচুয়েশনটা আসলে কেমন। তো প্রথম কথা হচ্ছে যে যেটা খুবই ইজি, সেটা হলো যে ক্লায়েন্টকে জানাই দেওয়াই ভালো। ক্লায়েন্টকে কেন জানাই দেওয়া ভালো? কারণ সেই ক্ষেত্রে এক নাম্বার বিষয় হচ্ছে যে ক্লায়েন্ট হয়তো মানে ডেটা ব্রিচ হয়েছে কিন্তু এখনো সবার ব্যাংকের থেকে টাকা চলে যায় নাই। সো ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন কি করবে? তাদের ক্রেডিট কার্ডটা সরায় ফেলবে অথবা ব্যাংকে ফোন দিয়ে বলবে যে আহ, আপাতত দারাজের পেমেন্টটা অফ রাখেন। বুঝতে পারছি? সো এই ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ ক্লায়েন্ট কিন্তু আপনি তাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারলেন। কিন্তু এইবার এই পার্সপেক্টিভে বলি, এই পার্সপেক্টিভ স্যার যেটা বলছে যে আমার কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে যাবে। সো যেটা হবে, আপনি যখন আপনার ক্লায়েন্টদেরকে জানানো শুরু করবেন যে ডেটা ব্রিচ হয়েছে, তখন আপনার ক্লায়েন্টরা প্যানিক করা শুরু করবে। সিচুয়েশনটা অনেকটা এরকম যে আপনারা ধরেন ফেসবুকে শুনলেন যে অনেকেরই বিকাশ থেকে টাকা চলে যাচ্ছে, বুঝছি? তখন আপনি কি করবেন বলেন তো? তাড়াতাড়ি নিচে দৌড়ে গিয়ে যা বিকাশের টাকা ছিল সব ক্যাশ আউট করে আনইনস্টল করে দিবেন বিকাশ। ঠিক না? হ্যালো, স্যাররা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ। সো ইউজাররা যেটা করবে যে সেটা হচ্ছে আননেসেসারিলি প্যানিক করবে এবং এটা হোক বা না হোক, ক্ষতি হোক বা না হোক, তারা আপনার অ্যাপস বা সফটওয়্যারটা ব্যবহার করা বন্ধ করে দিবে। এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে যেহেতু কোম্পানির নামে একটা নেগেটিভ খবর ছড়াই গেছে, কোম্পানির স্টক বা শেয়ারের ভ্যালু ফল করবে। স্টক or share value will go down. স্যাররা তো মোটামুটি স্টকের বিষয়টা তো বুঝেন, বুঝেন না? বড় বড় জি স্যার। কোম্পানিগুলা তাদের ক্যাপিটাল গেইন করার জন্য মানে বেসিক্যালি কোম্পানিকে আরো বড় করার জন্য যে মূলধন বা ক্যাপিটালটা লাগে সেটার জন্য তাদের একটা পার্সেন্টেজ শেয়ার হিসেবে ছেড়ে দেয় এবং সেটা আমরা কিনি, কেনাবেচা করি ইত্যাদি ইত্যাদি। এখন এই স্টকের ভ্যালুটা যদি কোম্পানির নামে ভালো খবর আসে তাহলে স্টকের ভ্যালু বাড়ে,
যদি কোনো খারাপ খবর আসে শুনলেন যে কোম্পানির মালিক মারা গেছে, তখন দেখবেন স্টকের ভ্যালু কমে যাচ্ছে। কারণ মানুষ চিন্তা করবে যে আয় হ্যাঁ মালিক মারা গেল, তাইলে মনে হয় কোম্পানি আগের মতো প্রফিট করবে না। তখন দেখবেন ঠাস করে কিছু টাকা কমে গেল। তো যেহেতু এই ধরনের ডেটা ব্রিচের খবর আসছে, তখন আপনি দেখবেন যে আপনার স্টকের ভ্যালু অনেক কমে যাবে। মানুষজন ইনভেস্ট করতে ভয় পাবে। তখন কিন্তু আর আপনি ইনভেস্টমেন্ট বা ক্যাপিটালও কালেক্ট করতে পারবেন না। তখন এই সিচুয়েশনটার ক্ষেত্রে আপনার কিন্তু বিজনেসটাই অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? সো বেসিক্যালি যে নওশাদ স্যার যেই অ্যাসপেক্টটা বলছে সেটা হচ্ছে যে আমি ভিতরে, ভিতরে কাজ করব প্রবলেমটা সলভ করার জন্য, কিন্তু ইমিডিয়েটলি ক্লায়েন্টকে জানাবো না। আর এই অ্যাসপেক্টটার কি? এই অ্যাসপেক্টটা হচ্ছে এই ক্ষেত্রে আমি ক্লায়েন্টদেরকে জানানোর কারণে ক্লায়েন্টরা ইমিডিয়েট তাদের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেই ক্ষতির হাত থেকে বাঁচলো। আর আমি যদি তাকে ইমিডিয়েটলি না জানাই তখন আরেকটা ব্যাকড্রপ আছে। ব্যাকড্রপটা হচ্ছে যে ধরেন ইভেনচুয়ালি আপনি জানান নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে মানুষজন জানতে পারলো যে অনেকেরই আহ, ধরেন কথার কথা ভিসা বা এই ধরনের কার্ড থেকে টাকা কেটে নিচ্ছে। তখন কিন্তু একটা হিউজ পরিমাণ ট্রাস্ট ইস্যু তৈরি হবে। তখন একটা হিউজ অ্যামাউন্ট অফ ট্রাস্ট ইস্যু তৈরি হবে। এমনকি আপনার এগেইনস্টে লিগ্যাল ল সুটে মামলাও হইতে পারে, এবং সেই ক্ষেত্রেও আপনার হিউজ পরিমাণ এই লিগ্যাল অ্যাসপেক্টে খরচ করতে হবে। ব্যাপারটা কি বুঝছেন? অর্থাৎ তখন সেই ক্ষেত্রে আপনার ইউজাররা বলবে যে তোমরা জানার পরেও আমাকে সতর্ক করো নাই। দ্য লিস্ট ইউ কুড ডু ইজ টু টেল মি টু রিমুভ মাই কার্ড ফ্রম দিস অ্যাপ। এটাও আপনারা পর্যন্ত করেন নাই। তাইলে আপনার নামে আমি এখন একটা মামলা করব, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি হিউজ পরিমাণ লিগ্যাল লসুটে জরিমানা দেওয়া লাগতে পারে। তাহলে ব্যাপারটা বুঝতেছেন? দুই দিকেই যে ঝামেলা, জানাইলেও ঝামেলা, না জানাইলেও ঝামেলা। বুঝতে পারছি? জানালে যে ঝামেলা কম। হ্যাঁ, জানাইলে ঝামেলা কম, কিন্তু আবার ওই যে বললাম জানাইলে স্টকের ভ্যালু কমে যাচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট যেমন এই রিসেন্টলি, খুবই রিসেন্টলি, মোস্ট প্রবাবলি গত মাসেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এগেইনস্টে এরকম একটা কথা আসছে যে তাদের ক্রেডিট কার্ড থেকে অনেকের টাকা চলে যাচ্ছে ওটিপি ছাড়াই। এটা কি আপনারা দেখছিলেন? এবং এটার জন্য তারা কিন্তু পাবলিকলি, হ্যাঁ, তারা কিন্তু পাবলিকলি এটাতে মানে অ্যাকনলেজ করছে। এটা যে সিচুয়েশনটা হইছে আসলেও, এটা তারা পাবলিকলি অ্যাকনলেজ করছে। তো এটার ফলাফলটা কি? এখন আর কিন্তু মানে না পারতে কেউ স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড খুলবে না। ব্যাপারটা বুঝছেন? অন্যরা বুঝতে পারছেন যারা এই জিনিসটা নিয়ে চিন্তা করছেন বা হোয়াটএভার ট্রাই করছেন? সো এখানে আসলে পার্সপেক্টিভটা একেকজনের একেক রকম, এবং কে ডিসিশন নিবে সেটা তার ইথিক্যাল ডিসিশনের উপর নির্ভর করবে যে আমি কোনটাকে বেশি ইথিক্যাল মনে করতেছি। কারণ একদিকে আমার বিজনেস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আবার আরেকদিকে দেখা যাচ্ছে যে ইউজারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। দুই ক্ষেত্রেই কিন্তু সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আপনার বোর্ড অফ ডিরেক্টরসরা চিন্তা ভাবনা করে তারপরে ফাইনালি একটা ডিসিশন নিবে যে আমরা কি করব। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যেহেতু একটা হইছেই, সো দুইটার মধ্যে কোনটা ভালো? আচ্ছা, আরেকটা একটু দেখি, সেটা হচ্ছে কনজিউমার প্রোফাইলিং। তো প্রোফাইলিং এই জিনিসটা শুধু যে আমরা ইউজ করি তা না। এটা এটা মানে কনজিউমার প্রোফাইলিং অর্থ কি? যে আমাদের কাছে অ্যাড আসে না ফেসবুকে বা বিভিন্ন সময়। যেমন কথার কথা আম ধরেন কথার কথা সাদিয়া আফরিন। তো ম্যাডাম হচ্ছে আম একটা হিজাব উনি কিনতে চায় এবং হিজাব লিখে সার্চ দিছে। তো দেখলো যে ইন্তিশার বা এই ধরনের পেজ তারা হিজাব সেল করতেছে, এবং ভালো একটা হিজাব তার পছন্দ হয়েছে, ১৫০০ টাকা দাম। ভালো। এখন উনি যেহেতু একবার হিজাব লিখে সার্চ দিছে, এখন হবে কি আরো অন্যান্য হিজাবের পেজ যেগুলাতে উনি লাইকও দেয় নাই, সেগুলারও অ্যাড আসা শুরু হইলো। এরকম হয় না আপনাদের সাথে? জি স্যার। হ্যাঁ। তো সেগুলার অ্যাড আসা শুরু হইলো। এখন উনি দেখলো কি যে একই কোয়ালিটির হিজাব, সেম কালার, সেম কোয়ালিটির কাপড়, এবং দেখা যাচ্ছে যে রিভিউও বেশ ভালো। বাট এই পেজটা সম্পর্কে ম্যাডামের আগে কোনো আইডিয়াই ছিল না। তারা এই সেম হিজাবটাই ১২০০ টাকায় সেল করতেছে।
তাহলে বলেন তো যে এই যে আহ, ওনার সার্চ রেজাল্টের উপর বেস করে আরেকটা যে অ্যাডভার্টাইজমেন্ট দিল, এটাতে তার একটু হেল্প হলো না? হুম। যেমন আমরা কিন্তু অনেক সময় দেখি যে একটা কথার কথা একটা TWS কোন একটা দোকানে 5,000 টাকায় সেল করতেছে, কোন একটা দোকানে দেখা যাচ্ছে যে 4,600 টাকায় বা 4,500 টাকায় সেল করতেছে। তো আমি যদি একই প্রোডাক্ট পাই, সেম সেম কন্ডিশন, লাইক নতুন, 1 বছর ওয়ারেন্টি টোয়ারেন্টি আছে, তাহলে আমি কেন 500 টাকা বেশি দিব? ঠিক না? স্যার কি জি বুঝছেন স্যার। প্রোফাইলিং এর বিষয়টা কি? স্যার বুঝতেছি স্যার, আচ্ছা, বুঝতেছি। তো এইবার আবার আবার একটা পার্টিসিপেশন লাগবে আপনাদের। সেটা হচ্ছে যে আপনাদের কখনো এমন হয়েছে কিনা যে কোনো জায়গায় সার্চ করেন নাই বা কাউকে এখনো মেসেজ করেন নাই, ঘুম থেকে উঠে সকালে চিন্তা করছেন যে এই জিনিসটা লাগবে, বিকালে এটার অ্যাড আসছে, এরকম কখনো হয়েছে হয় কিনা? স্যার, এরকম প্রায় হয়। আরো অন্যান্যদের দেখি তো, আর আরো কে 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 ফেস করছেন? আর কেউ ফেস করছেন এরকম? মানে কোনো সার্চ টার্চ কিন্তু দেই নাই, না গুগল না কোথাও, এখনো কাউকে বলারও সুযোগ পাই নাই যে মুখে বললে মাইক্রোফোন দিয়ে শুনবে, সেই সুযোগও না। জাস্ট খালি সকালে আমি ভাবছি যেটা কিনবো, বিকালে অ্যাড চলে আসছে। এরকম হয় স্যার মাঝে হ্যাঁ, মাঝে। এরকম মাঝে মধ্যে হয়। তো এই জিনিসটাই হচ্ছে মূলত কনজিউমারের প্রোফাইলিং। সো প্রোফাইলিং এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এইভাবে কাজ করে যে ধরেন কথার কথা যে আসলে আমরা তো ইন্ডিভিজুয়াল পার্সন, হ্যাঁ, আমাদের এক একজনের পছন্দ অপছন্দ আলাদা। আম, এক একজন এক এক জিনিস পছন্দ, কারো তো এই নীল রং পছন্দ, কারো লাল রং পছন্দ, হোয়াট এভার। কিন্তু আমাদের আবার অনেক কমন পার্সপেক্টিভ আছে। একটা উদাহরণ বলি, যেমন এই যে আমাদের ক্লাসে আমরা যারা আছি, আমাদের কিন্তু কাছাকাছি বয়স সেম। ধরে রাখতে পারি যে আমাদের প্রায় সবারই বয়স, ধরে রাখতে পারি 25 থেকে 30-এর ভিতরে, এবং আমরা সবাই এক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা জব যা করি, ইনকামও কাছাকাছি, এবং আমরা দেখা যাচ্ছে যে আমাদের যা প্রোডাক্ট ইউজ করি, এটার ব্র্যান্ড ডিফারেন্ট হলেও জিনিসগুলো কাছাকাছি। তো এখন সামনে শীতকাল আসতেছে, তো এমডি শাকিল উনি ভাবতেছে যে সামনে শীতকাল, জ্যাকেট ট্যাকেট পুরানো হয়ে গেছে, আমি এইবার একটা হুডি কিনবো, নতুন একটা হুডি কিনবো। তো উনি হুডি লিখে সার্চ দিল, এবং ওনার কাছে স্বাভাবিকভাবেই হুডির অ্যাডভার্টাইজমেন্ট যা আছে শুরু হইলো। তো এখানে আবার রাকিবুল হাসানও এই একই চিন্তাই করছে। তো অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে যে ওরা দেখে যে শাকিল আর এই রাকিবুল হাসানের মধ্যে কমন পার্সপেক্টিভ গুলা কি কি। দুজনে এক ইউনিভার্সিটি স্টুডেন্ট, দুজনে মিউচুয়াল ফ্রেন্ড, এবং তারা অনেকগুলা গ্রুপ চ্যাটে পাশাপাশি থাকে, এবং আহ, এক ইউনিভার্সিটিতে পড়ে, কাছাকাছি বয়স, এবং তাদের লাস্ট পারচেস হিস্টোরি যদি থাকে কোনোভাবে, সেটাও দেখবে যে অ্যানালাইজ করে কাছাকাছি। তখন হবে কি দেখেন, এমডি শাকিল সার্চ দিছে হুডি কিনবো, সেম অ্যাড আমি যদি রাকিবুল হাসানকে দেখাই, রাকিবুল হাসানের মনে হবে যে আমার ব্রেন হ্যাক করে ফেললো। রাকিবুল হাসানের কাছে মনে হবে এটা ম্যাজিক। আসলে কিন্তু ম্যাজিক না। আসলে বিষয়টা হচ্ছে তাকে প্রোফাইলিং এর মাধ্যমে এই শাকিল আর রাকিবুল হাসানকে একই ক্যাটাগরির মধ্যে ফালানো হয়েছে। শাকিল সার্চ দিছে, অ্যাড রাকিবুলের কাছেও চলে আসছে। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ। সো আসলে যেটা হয় যে আমাদের ফেসবুকে যে অ্যাড গুলা আসে, এগুলা হইতে পারে যে আপনার ফ্রেন্ড সার্চ দিচ্ছে, এবং তারা যেই অ্যালগরিদমটা দিয়ে বিচার করে দেখে যে আপনার ফ্রেন্ড আর আপনার টেস্ট কাছাকাছি। সো উনি যেহেতু এটা সার্চ দিছে, সো আপনার ওটা পছন্দ হইতে পারে, সে আপনাকেও অ্যাডটা পাঠায় দেয়। তো মূলত এইভাবেই প্রোফাইলিংটা কাজ করে, কনজিউমার প্রোফাইলিংটা কাজ করে। কনজিউমার প্রোফাইলিং করার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে। একটা খুব কমন পরিচিত টুলস হচ্ছে কুকিজ। কুকিজের নাম শুনছি না আমরা? জি স্যার। হ্যাঁ, জি বিভিন্ন ওয়েবসাইটে গেলেই বড় একটা নোটিফিকেশন উঠে যে অ্যালাউ অল কুকিজ অথবা অ্যালাউ লিমিটেড কুকিজ। সো কুকিজ গুলা হচ্ছে কি, কুকিজ গুলা আপনার এই ব্রাউজারেই থাকে। হুম। ব্রাউজারে আপনি যদি আহ, ইয়াতে যান, ইন্সপেক্টে যান,
এবং এখানে দেখবেন যে একটা ট্যাব আছে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ট্যাব। এখানে কিন্তু আমাদের কুকিজ গুলা সব থাকে। হ্যাঁ, এখানে কিন্তু মানে হিউজ পরিমাণ কুকিজ জমা থাকতে পারে। হ্যাঁ, এখানে ক্যাশ থাকে, কুকিজ থাকে। সো কুকিজের বিষয়টা হচ্ছে মূলত আপনি একটা ওয়েবসাইট যখন ভিজিট করেন তখন ওই ওয়েবসাইটটার লাস্ট কি অবস্থায় রেখে গেছিলেন, লাস্ট যে সেশন ডাটা, এটা একটা টেক্সট ফাইল হিসাবে আপনার ব্রাউজারে সেভ থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত সেভ থাকতে পারে। এইটা মনে করেন 6 মাস থেকে শুরু করে 2 বছর 3 বছর পর্যন্ত আপনার ব্রাউজারে থাকতে পারে। তো ও যেটা করবে যে ও আপনার এই অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবে যে আমি এই ব্রাউজারটা দিয়ে একটা পার্টিকুলার ওয়েবসাইট, ধরেন কথার কথা দারাজ, এখানে কি কি করলাম, কোন কোন প্রোডাক্ট দেখলাম, কত সময় ধরে দেখলাম, কোনটা কোনটা কার্টে অ্যাড করছিলাম, কোনটা আবার অ্যাড করে রিমুভ করছি, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলা একটা ডেটা অবজেক্ট হিসাবে জিনিসটা কুকিজের মধ্যে সেভ করা থাকে। সো যেটা হবে, ধরেন আপনি আজকে চলে গেলেন, আরো 2-3 সপ্তাহ পরে এই সেম ব্রাউজারটা দিয়ে, সেম অ্যাপ্লিকেশনটা দিয়ে যখন ঢুকবেন, দেখবেন মনে হবে যেন আপনি ঠিক আগের অবস্থাতেই আছেন। বুঝতে পারছি? আগে যেই জিনিসগুলা কার্টে এড ছিল সেগুলাই আছে। আগে যেই প্রোডাক্ট গুলো এড আসতেছিল সেগুলাই এখন এড আসতেছে। হ্যাঁ, অর্থাৎ খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন যে প্রোডাক্ট গুলা দেখা যাচ্ছে। বুঝতে পারছি? কুকিজের কাজটা কি আসলে? মূলত আপনার ইন্টারনেট ট্রাফিকটা ট্র্যাক করা এবং ট্র্যাক করে সেই জিনিসটা সম্পর্কে হিসাব বের করা যে তার কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, সে কোন জিনিসের দিকে বেশি তাকায় থাকে, কোনটা সে কনসিডারেশনে রাখতেছে, কোন কোন প্রোডাক্টের পেজে সে কত সময় কাটাইলো। এই ধরনের ডেটাগুলা কিন্তু কুকিজের মাধ্যমে কোম্পানি সার্ভারগুলা কালেক্ট করে এবং আপনাকে টার্গেটেড অ্যাড দেয়। বুঝতে পারছি? স্যার কুকিজ বলতে তো আরো অনেক কিছু আছে স্যার, জানতাম। হ্যাঁ, কুকিজ মূলত হচ্ছে একটা টেক্সট ফাইল। এটার মধ্যে স্যার, অনেক ধরনের ডেটা কালেক্ট করা করা যায়। তো এখন এখানে এথিক্যাল ইস্যুটা আসে কখন? যখন ধরেন আমি তো যেটা বললাম এটা তো লেজিটিমেট পারপাস। কোনো সমস্যা নাই একটা ইউজার কি, কি করতেছে না করতেছে সেটা ট্র্যাক করা। বাট এটার মাধ্যমে কিন্তু আপনার অন্যান্য ওয়েবসাইটের ট্রাফিকও ট্র্যাক করা পসিবল। স্যার কুকিজ দিয়ে তো এটা হয়, ধরেন আপনার ফেসবুক আইডির যে কুকিজটা, ওই কুকিজটা রেখে দিয়ে ধরেন কুকিজ আইডিটা আপনি অন্য একটা ল্যাপটপ বা অন্য কোথাও, ধরেন অন্য কুকিজ লগ ইনের থ্রুতে আপনার কোনো অথেন্টিকেটর ছাড়াই আপনি লগ ইন করতে পারবেন, লগ বা ইন করতে পারবেন। ইন্টারফেসটা এক্সাক্টলি, চলে আসবে ডিরেক্ট। এটা এক্সাক্টলি। জানলাম যে। আসলে অথেন্টিকেশনের সময় যেটা হয় যে সার্ভার থেকে আমাদেরকে একটা টোকেন দেয়। জি জি স্যার, হ্যাঁ, এই টোকেন সহ সেভ টোকেনটা হয়ে যায় কুকিজের কুকিজে। মাধ্যমে আমরা সেভ করে রাখি। যাতে পরবর্তী, যেমন আমার কথা, আমার আমার ফেসবুকটা, হ্যাঁ? আমি যখন আমি এফ লিখবো ফেসবুক, চাপ দেওয়ার সাথে, সাথে কিন্তু ফেসবুকটা আসতেছে। এটা কেন আসতেছে? কারণ এই সার্ভারটুকুর জন্য, সরি, এই অ্যাপ্লিকেশন বা এই ব্রাউজারের জন্য আমি কি করছি? এই জিনিসটার অ্যালাউ করে রাখছি। কিন্তু আমি যদি এখন আমার এজ বা এটা দিয়ে যাই এবং এখানে যদি আমি ফেসবুক লিখি, দেখবেন যে না, ফেসবুকের লগইন পেজ আসতেছে। রাইট? জি সো জি। কুকিজ গুলা যদি কোনো একটা আমরা যদি ডেটার না করি, ক্লিয়ার না করি, তখন সেটা দীর্ঘদিন আমার কম্পিউটারে সেভ থাকতে পারে। দীর্ঘদিন আমার কম্পিউটারে সেভ থাকতে পারে। তো এবং এটা একটা ডেটা সিকিউরিটির ইস্যু হয় এবং জি, সবচাইতে এটাও বড় কথা স্যার হচ্ছে, কালেক্ট করে তার পিসিতে, যারা ওই যে হ্যাক করে যে সিস্টেমে, ওইভাবে হ্যাঁ, হ্যাঁ, select করে নিয়ে হ্যাঁ, গিয়ে লগ ইন এক্সাক্টলি, করে থাকে। এক্সাক্টলি। সো এখানেই একটা বিষয় থাকে যে আমরা যখন কুকিটা প্রোগ্রাম করব, আমরা যখন কুকির জন্য কোড লিখব, এই কুকির মধ্যে থাকবে কি, কি ডেটা, তখন আমরা যাতে এথিক্যাল স্ট্যান্ডার্ডটা বজায় রাখি। আমরা যাতে লেজিটিমেট পারপাসেই তার ব্রাউজারের ইনফরমেশন গুলা কালেক্ট করি। কারণ দেখেন, আপনি নাহলে সিএসসি স্টুডেন্ট, অনেক কিছু বুঝেন। কিন্তু অন্য অনেক ডিসিপ্লিনের লোক হয়তো এত কিছু বুঝবে না, রাইট? তারা দেখা যাচ্ছে যে অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে বসে আছে। রেগুলার কুকিজ গুলা রিমুভও করে না। দীর্ঘদিন এসব কুকি তাদের তাদের ব্রাউজারে সেভ করা থাকে এবং এগুলা থেকে কন্টিনিউয়াস ডাটা কিন্তু আরেকটা দূরবর্তী সার্ভারে যাচ্ছে। আটকানোর তো ওয়ে নাই। এই যে ওয়াইফাই কানেক্ট করার সাথে, সাথে কুকিজ গুলা কিন্তু সার্ভারে ডাটা পাঠানো শুরু। বুঝতে পারছি? জি জি স্যার। সো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের মোটামুটি এথিক্যাল ইস্যুস রিলেটেড টু প্রাইভেসি। যেমন স্যারদের অনেকেরই হয়তো একটা ভুল আইডিয়া আছে যে ইনকগনিটো
বা এই ধরনের ট্যাবে থাকলে মনে হয় কেউ ট্র্যাক করতে পারবে না। আসলে কথাটা ঠিক না। ইনকগনিটো মানে হচ্ছে সিম্পলি আপনি ব্রাউজারে যেই টেম্পোরারি ডেটাগুলো সেভ হয় লাইক হিস্টরি বা কুকিজ এগুলো ক্লিয়ার ওয়ান করছেন। টাইম স্যার। হ্যাঁ, ওয়ান টাইম একটা সেশনের মতো। সেশন শেষ, ক্লোজ করবেন, ওগুলো ডিলিট হয়ে যাবে। বাট তার মানে এই না যে এটা ডাটা ট্রাফিক কেউ জানবে না। আইএসপি গুলো কিন্তু 100% জানে যে আপনি কোন কোন ওয়েবসাইটে যাচ্ছেন এবং আম, কারণ ডেটা ট্রাফিক যখন আসে তখন একটা পার্টিকুলার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস ধরেই আসে। সো কোনটা থেকে রিকোয়েস্ট যাচ্ছে এবং সে তার থেকে কোনটা রেসপন্স আসে, কিন্তু সব আইপি অ্যাড্রেস কিন্তু হেডার ফাইলে থাকে। তো যার কারণে আমাদের অনেকের মনে হয় আমাকে কেউ দেখতে পাচ্ছে না বা মনে হয় নিরাপদ, কিন্তু আসলে ইনকগনিটোটা 100% নিরাপদ না। এটা আপনি ইউজ করতে পারেন, যেমন আমি পার্সোনালি ইনকগনিটো ইউজ করি হচ্ছে সাময়িক সময় লগ ইন করার জন্য। জিমেলে ঢুকলাম, আপনাদের ইউনিভার্সিটির পিসি গুলাতে যখন আমি ঢুকি ল্যাব করানোর জন্য, তো ঢুকি ইনকগনিটোতে, আমার ক্লাসরুমে যাই, গুগল পাসওয়ার্ড টাসওয়ার্ড দিই, তারপরে আবার ক্লোজ করে চলে যাই। এটা সুবিধা আছে, যেমন হঠাৎ করে যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু আমার ওয়েট করা লাগে না যে আয় হ্যাঁ কারেন্টটা না আসলে তো আমার জিমেল আইডি তো লগ ইন করা। এই ধরনের কোনো টেনশন আমার নাই, কারণ এটা যেহেতু ব্রাউজারটা ক্লোজ হয়েছে অটোমেটিক্যালি সেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু কুকি কিন্তু এরকম না, কুকি দীর্ঘ সময় আপনার ব্রাউজারে সেভ করা থাকবে এবং কারেন্ট গেলেও লাভ স্যার নাই। কুকি পার্মানেন্ট থাকে যায়, যদি হচ্ছে আপনি হ্যাঁ, গুগল শিটে রেখে দেন কুকিটা সেভ করে এটা পার্মানেন্ট সেভ থেকে করে যায়। থাকবে এবং এটা এটা যদি কেউ ডিলিট না করে ট্র্যাক পর্যন্ত থেকেই যাবে। বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা যারা থাকবো, আমরা যারা কাজ করব, তারা কনজিউমার প্রোফাইলিং এর জন্য অবশ্যই কুকিজ ইউজ করব না তা না। কিন্তু সেই ক্ষেত্রে ইউজারকে বড় করে জানানো, এই আমি কিন্তু ইনফরমেশন নিচ্ছি, এবং আলটিমেটলি জিনিসটা মানে বুঝতেই পারতেছেন এথিক্যাল কনসিডারেশন গুলো মেনটেন করা যাতে ইউজারের প্রাইভেসি নষ্ট না হয়। আর এদিকে আপাতত থাক, আজকে এতটুকুই। তাহলে ওভারঅল আমরা আজকে প্রাইভেসি রিলেটেড অনেক কিছুই পড়লাম। প্রথমে পড়লাম হচ্ছে মানুষের কি কি ইনফরমেশন প্রাইভেট, তারপরে আমরা পড়লাম আহ, যে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। হ্যাঁ, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস মানে আমি যখন ফেয়ারলি ডেটা কালেক্ট করব, মানুষের প্রাইভেট বা পার্সোনাল ডেটা কালেক্ট করব, তখন কিভাবে নেওয়া যায়, এটার কি কি নিয়ম আমাকে মেনে চলতে হবে। আর ফাইনালি কিছু ইথিক্যাল ইস্যুস রিলেটেড টু প্রাইভেসি ব্রিচ বা মানুষের প্রাইভেসি প্রাইভেট, জাস্ট ইন কেস যদি মানুষের প্রাইভেট ডেটা ইয়া হয়ে যায়, এক্সপোজড হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যাজ এন অর্গানাইজেশন, অ্যাজ এ বিজনেস আমরা কি করতে পারি, এই ধরনের কিছু ইস্যুস আমরা দেখলাম। ওয়ার্ক প্লেস মনিটরিং এটা আপাতত দরকার নাই, এটা এত একটা রেলেভেন্ট না। আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। হ্যাঁ, ফোন দিছিলি? একটু আয় বাসায়, ইয়া তো কেউ নাই, একটু বস তারপর বেরোবি।
আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, নাজমুল রহমান, আমিনুল ইসলাম, এস এম আশিকুর রহমান, রফিকুল ইসলাম, বিভাস চক্রবর্তী, আল জাবির রিয়াদ, তৈয়বুর রহমান, জাহিদ হাসান, রাকাতুল রাইয়া দিদি, সাব্বির ফকির, ফারিহা জাফরিন, সাদিয়া আফরিন। Yes, sir. আচ্ছা, আব্দুল মুনিম, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, আল নওশাদ খান, ইয়েস স্যার। আনিসুর রহমান, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম। প্রেজেন্ট। আচ্ছা, মাহাদি হাসান, ইয়েস স্যার। রাকিবুল হাসান, প্রেজেন্ট স্যার। মাহিদুল ইসলাম, আল ফাহাদ হোসেন, Present, sir. ইমাম হাসান, প্রেজেন্ট স্যার। সোহাগ চন্দ্র, মইনুল ইসলাম, প্রেজেন্ট স্যার। আল আমিন, Present, sir. জোবায়ের রহমান, প্রেজেন্ট স্যার। আব্দুর রশিদ, এমডি শাকির, Yes, sir. এমডি নিশাত। এমডি নিশাত আছেন? Yes, sir. আচ্ছা, আর কারোটা স্যার মিস গেছে? 4090 Sir, আমারটা স্যার দেখলাম 4090 4090 মেহেদি হাসান। হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া আছে। আর কেউ? Sir, 4197 দেখলাম, sir. 4197. 4157 Sir, 4197, sir. 4197. 97 এমডি শাকিল। আচ্ছা, আর কেউ? স্যার আর কেউ? 4170। Sir, 4197. 4170 হ্যাঁ, দেওয়া আছে। Sir, 4175. 75 ওকে, আব্দুর রশিদ। আর কেউ? বা আগে ছিল, এখন নাই, এরকম কেউ? ঠিক আছে। আচ্ছা, আজকে যতটুকু পড়াইলাম কোনো কোয়েশ্চেন, কনফিউশন? আজকে যা পড়াইছি? না। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আগামীকাল 4টার পরে আপনারা আইসেন। হ্যাঁ, আমার 4টা পর্যন্ত তো ক্লাস। 4টার পরে আইসেন। কয়েকটা খাতা দেখা বাকি আপনাদের সেকশনে, মোটামুটি শেষ। বাকিটুকু আমি অফিসে গিয়ে দেখে ফেলবো। আগামীকাল মিরের খাতাটা একটু দেখে যান। ওকে, আল্লাহ হাফিজ।